আবুল কালাম আজাদ স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে কোনো রোগী অ্যান্টিহাইপারটেনসিভ ওষুধ খাচ্ছে, কিন্তু ঔষধ খাওয়াকালীন সময়ে হঠাৎ করে প্রেশারটা বেড়ে যেতে পারে, আবার কোনো কারণে প্রেশারটা একেবারে কমেও যেতে পারে। এই যে এরকম অবস্থা হলে রোগীরা প্রাথমিক এই ধাক্কাটা কিভাবে সামলে উঠতে পারেন, কিছু যদি স্যার আপনি বলেন। হ্যাঁ, আমি আপনার প্রশ্নটাকে আমার মতো করে আমি একটু উত্তর দিতে চাই। কয়টা যে পেশেন্টদের কাছে আমরা যে প্রবলেমটা ফেস করি সেটা বলি। যখন প্রেশার ধরা পড়ে, তারা প্রথম প্রশ্নটা যে করেন, স্যার এটা দিলে তো একবার দিলে তো আজীবন খেতে হবে, আর একটু কয়দিন দেরি করা যায় না? আমি বলি হ্যাঁ, করা যায়। তাদেরকে বলা আছে যদি 140 বা 150/90 যদি আমার থাকে ব্লাড প্রেশার, যদি আমার টার্গেট অর্গান কোনো ড্যামেজ না থাকে, আমার যদি ওরকম কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে, তাহলে আমি ওয়েট করতেই পারি 3 থেকে 6 মাস। সেক্ষেত্রে একটা জিনিস কিন্তু আমি বলি, বাংলাদেশে আসলে আমাদের পক্ষে এগুলো করা কারোর পক্ষে সম্ভব হয় না। আপনি যদি বলেন ডায়েটের অভ্যাস, যদি বলি শুধু বলি যে লবণ খাবেন, তাহলে হয় না। বাংলাদেশের বিশাল অংশ মানুষ শুটকি মাছ পছন্দ করে, আচার ভাতে থাকবেই। ওই আচার, শুটকি মাছ, এগুলো সবগুলো আমি বলি লবণের একটা মানে ডিপো একটা। তারপর সামুদ্রিক মাছ লবণের ডিপো। তাহলে এগুলো আসলে আমরা অ্যাভয়েড করতে পারি না। এবং শুধু তাই নয়, আপনি যদি দেখেন খুলনা অঞ্চলের যে মানুষ, তাদেরকে দেখা গেছে যে তাদের গড় ব্লাড প্রেশার একটু বেশি থাকে। দিস ইজ ডিউ টু স্যালানিটি অফ দ্য ওয়াটার। এখন খুলনার একটা মানুষকে বলবেন আপনি লবণ খাবেন না, এটা করবেন না, ঠিক হবে? ওই অঞ্চলে তো লবণ বেশি। তাহলে তাহলে আমি যেটা বলি সব রোগীকে, হ্যাঁ আপনি দেরি করতে পারেন, তো ওষুধ খেতে হবে যখন টার্গেট অর্গান ড্যামেজ হবে তখন। কেন? বিশেষ করে দেখা যায় এসিমিটর পরে ট্রায়াল আছে, যেটা যদি খান আপনি স্ট্রোক প্রিভেন্ট করে, সে হার্টের জন্য ভালো, তাহলে আমার কিডনির জন্য ভালো। অবশ্যই এসিমিটর কিডনির কিছু ক্ষতিও করতে পারে, সেটা দ্যাটস ডিফারেন্ট ইস্যু। তো এই যে প্রশ্নটা তিনটা যদি হয়, আমি যদি আপনাকে একটা দিয়ে রাখতে পারি এসিমিটর, কোনো কোনো ক্ষেত্রে এআরবির কথাও বলা হয় যে এসিমিটর কি ড্রাগ অফ চয়েস। যদি টলারেট করতে না পারে দেন এআরবি। বাংলাদেশে এসিমিটার খুব কম মানুষই টলারেট করতে পারে, কিন্তু কাশি হয় সেজন্য। তো আমরা এআরবিটা দিচ্ছি, যেটাই দিই না কেন আমি দিলাম। আচ্ছা, নাম্বার ওয়ান। এখন হাউ লং উই শুড কন্টিনিউ? এই ব্লাড প্রেশারটা হচ্ছে কি, বয়স যত বাড়তে থাকে, তো বললাম আমি আর্টেরিয়াল স্টিফনেস আসতে থাকে, প্রেশারও বাড়তে থাকে ধীরে ধীরে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে যদি সে ওয়েট রিডিউস করতে পারে, যেটা আমাদের জাকি ভাই বললেন, যদি আমি ড্যাশ ডায়েট বলে ওটাকে সংক্ষেপে, ডায়েটারি অ্যাপ্রোচ অফ সিস্টেমিক হাইপারটেনশন যদি করতে পারি, তাহলে আমার ব্লাড প্রেশারটা কমে আসে, সেক্ষেত্রে আমি ওষুধ বন্ধ করে দিতে পারি। আদারওয়াইজ এই রুগীগুলোকে সাধারণত প্রেশার ওষুধ কন্টিনিউ করতে হয়। যদি না করি তাহলে আমার টার্গেট অর্গান ড্যামেজ হবে। আর কথা হচ্ছে যে ড্যামেজ হয়ে গেলে আমার এই দিনটা তো আর ফেরত আসবে না। সেই জন্য আমি বলি ব্লাড প্রেশার কন্টিনিউ করবেন। এখন হাউ লং উই শুড কন্টিনিউ? একটা রুগীর ডায়রিয়া হলো, একটা রুগীর ডেঙ্গি হলো, বা একটা খুব জ্বর হলো, বমি হচ্ছে, সে কি প্রেশার ওষুধ খাবে? প্রেশার ওষুধ খাই কেন? আমি প্রেশারটাকে কন্ট্রোলে রাখার জন্য। ডেঙ্গিতে তো প্রেশার কমে যায়, জ্বরের রুগীতে প্রেশার কমে যায়, ডায়রিয়ার রুগী কমে যায়, অথবা হঠাৎ করে একটা জ্বরের জন্য সে শখে চলে গেল, প্রেশার কমে যায়, তখন প্রেশার ওষুধ খাওয়ার কোনো প্রশ্নই আসে না। তখন তো আমার প্রেশার এমনিই কম আছে। সেই জন্য যখন প্রেশারটা কমে যাবে তখন আমি বন্ধ করে দেব, বা ডোজকে অ্যাডজাস্ট করে কমিয়ে নিয়ে আসবো। আর যদি বেশি থাকে আমাকে কিন্তু কন্ট্রোল রাখতে হবে, কারণ এই যে বারবার বলছি আমরা 140/90 নিচে রাখতে হবে। কোনো কোনো জায়গায় কিন্তু আমি যদি বলি 130/80 কথা বলা আছে, কোনো কোনো জায়গায় কিন্তু বলা আছে 120/75 কথাও কিন্তু বলা আছে। মানে কতটুকু আমার টার্গেট অর্গান ড্যামেজ হবে, কোন এইজের আমি পেশেন্ট, সেটার উপরে নির্ভর করে কিন্তু আমার ব্লাড প্রেশারটাকে টার্গেট করতে হবে। সাথেও মনে রাখতে হবে যেন আবার পোস্টাল হাইপারটেনশন থেকে শুরু করে অন্য কোনো কমপ্লিকেশন ডেভেলপ না করে। এইটা সেই জন্য ইউজুয়ালি শুরু করলে আপনাকে লাইফ লং কন্টিনিউ করতে হবে। ধন্যবাদ স্যার, অত্যন্ত প্র্যাকটিক্যাল একটা বিষয় তুলে ধরেছেন। আরেকটা বিষয় আছে, রোগীরা অনেক সময় বলে থাকেন যে আমি কেন ওষুধ খাবো, হয়তো ব্লাড প্রেশার দেখা যাচ্ছে বেশি, কিন্তু উনি বলছেন আমার তো শরীরে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে রোগীদেরকে আমরা এই যে এই সমস্ত ক্ষেত্রে ওষুধটা কন্টিনিউ করার ব্যাপারে কিভাবে সচেতন করতে পারি? আমি প্রথমে এই বলে ফেললাম, কিন্তু আপনাকে আমাদের যেটা মেইন প্রবলেম হচ্ছে কাউন্সেলিং। কারণ আমি ওষুধ দিব কেন খাবো? আমি এই জন্য খাবো বললাম যে আমার যদি আমি ব্লাড প্রেশারের ওষুধটা না দিই, আমার ধীরে 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 মানে হার্টকে হয় কি, আপনার একটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বলি আমরা, হার্টকে অতিরিক্ত কাজ করতে হয়। অতিরিক্ত কাজ করতে সহজ ভাষায় আমি রোগীদেরকে বুঝাই, একটা শ্রমিক 10 দিনে কাজ করতো, একটা কাজ করে 10 দিনে, তাহলে আপনার ওই ডাবল কাজ করতে কয়দিন লাগবে? তাহলে 20 জন শ্রমিক লাগবে একই সময় করতে গেলে। হার্ট যখন আপনার ব্লাড প্রেশারটা বেড়ে যেতে থাকে, হার্টকে কিন্তু একই হার্ট কিন্তু একই শ্রমিক কিন্তু একটাই, তার কিন্তু বেশি কাজ করতে হচ্ছে। যখন কাজ করতে হয়, আপনি দেখেন আমরা যারা সিডেন্টারি ওয়ার্কার, আমাদের মাসেলগুলো খুবই দুর্বল। আর দেখেন, আমি এভাবেই বুঝাই সবাইকে, দেখেন আপনাকে যদি বলি মাধবী, আপনি যদি বলেন যে 10 কেজি 20 কেজি ওজন মাথার উপর ওয়েট লিফট করতে, আপনি কিন্তু পারবেন না। কিন্তু যেই মেয়েটা ওয়েট লিফটার, তাকে যদি বলে 130 কেজি 40 কেজি, সে কিন্তু তুলে ফেলবে। তাহলে আপনি মাধবী আর ওই ওয়েট লিফটার মধ্যে পার্থক্য কোথায়? তার মাসেল বাল্ক। তাহলে মাসেল বাল্ক যখন হয়
তখন কিন্তু দেখেন যখন জিম করি আমরা বলি কি আপনি সে সয়া প্রোটিন খাচ্ছেন, এগ খাচ্ছেন, ওইটা খাচ্ছেন, খাচ্ছেন না, তাকে বেশি খাবার দিতে হবে না। হার্টের বেশি খাবার কি? হার্টের বেশি খাবার হচ্ছে অক্সিজেন। যখনই সে অক্সিজেন পাবে না তখনই কিন্তু এমআই হবে। তার মানে যখনই আপনার লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়ে যাচ্ছে, তার মানে মাসেল বাল্ক বেড়ে যাচ্ছে, তার কিন্তু খাবার দরকার বেশি। মজার ব্যাপার হচ্ছে কি, হার্ট নিজে সবার জন্য করে যায় বা নিজে কিন্তু সবচেয়ে বেশি নিগৃহীত বা দুর্বল, কারণ সে তখনই মাত্র ব্লাডটা পায় যখন তার ডায়াস্টোলিক ফিলিংয়ের সময় ব্লাডটা পায়। এবং এই প্রেশারটা যখন বাড়তে থাকে তার নিজের রিকোয়ারমেন্টটা চাহিদা বেড়ে যায়, কিন্তু আবার পাওয়াটা কমে যায়। তাহলে দরকার বেশি কিন্তু পাচ্ছে কম, তখনই কিন্তু এমআই থেকে শুরু হয়। আর একবার যখন এমআই হয়ে যায় হার্টের কোনো একটা অংশে, যদি ওই সময়টা যদি আমরা যদি টার্মিনেট করতে না পারি বা প্রাইমারি পিসিএ করতে না পারি, ওই যে ড্যামেজ যদি একবার হয়ে যায় আজীবন ড্যামেজ হয়ে যায়। হার্টের একটা মজার ব্যাপার কি, হার্টের মাসেলগুলো আমাদের মতো না। আমার এক ভাই না খেয়ে মারা যাচ্ছে, আমি আনন্দ ফিল করতেছি, বা মারা যাচ্ছে দেখে ফিল করছি না। হার্টের মাসেলের কোনো একটা অংশ যদি মরে যায়, তার সমব্যথী হয়ে আশপাশের মাংসগুলো, হার্টের মাসেলগুলো সব একসাথে ছেড়ে দেয়, যেটাকে আমরা বলি হার্ট ফেলিওর হয়ে যায়। তো এই হার্ট ফেলিওর হতে গেলেও কিন্তু আমাকে এসি ইনহিবিটর বা এআরবি খেতে হবে, তাই যেটাকে আমরা বলি কার্ডিয়াক রিমডেলিং। তো সেই জন্য আমি বলি প্রেশার ওষুধটা আমাদের খাওয়া উচিত, খাওয়া উচিত, খাওয়া উচিত। শুধু তাই নয়, আপনি যখন ব্লাড প্রেশার থাকে অনেক দিন থাকে, তখন কিডনি দিয়ে হয় কি প্রোটিন যেতে থাকে, প্রোটিন যেতে থাকে। বিশেষ করে ডায়াবেটিস রোগী যদি থাকে তার তো আরও বেশি যায়। তো এই যে জিনিসগুলো হয়, এই প্রোটিনুরিয়াটা আমরা বলি এস ইনহিবিটর অর এআরবি ক্যান প্রিভেন্ট দ্য প্রোটিনুরিয়া। যদি কোনো কারণে সে খেতে না পারে, আমরা বলি নন হাইড্রোবায়োটিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, সেও প্রোটিনুরিয়া কিছুটা প্রিভেন্ট করে। আবার নেস্টো ট্রায়াল বাই ট্রায়ালে দেখা যাচ্ছে যে আপনার ইন্ডেপামাইড ইটস ক্যান অলসো ডিউস দ্য প্রোটিনুরিয়া। তার মানে এই ড্রাগগুলো যদি দেয়, কিডনি দিয়ে যে প্রোটিন লিকেজটা সেটা কিন্তু বন্ধ করে যাচ্ছে। আপনি চোখের দিকে যদি তাকান, চোখের দিকে যে প্রেশার একটা নির্দিষ্ট লেভেলের উপরে যখন চলে যায়, তখন এখানে ভিতরে গিয়ে রক্তক্ষরণ হয়। আপনি চোখটা যদি চলে যায়, চোখ তো মাত্র বলি দুইটা আমি, আর তার মধ্যে একটা জায়গা হচ্ছে আমার মেকুলা, ওই জায়গাটার মধ্যে সমস্ত ফাইবার থাকে। যদি কোনো কারণে ব্লিডিং বা ইডেমা হয়ে যায়, আমি তো জীবনে তো আর অন্ধ হয়ে যাব। তো আমার ওষুধটা আমি মনে করি খাওয়াটাই হচ্ছে থাকলে কন্টিনিউ করা উচিত।